আজ পবিত্র ঈদ, খুশির ঈদ। রেড রোডে ঈদের অনুষ্ঠানে যখন সংখ্যালঘুদের পাশে থাকার বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী, সরাসরি বিজেপিকে নিশানা করছেন, ঠিক তখনই মুখ্যমন্ত্রীর আক্রমণে হিংসায় প্ররোচনা দেখছে বিজেপি। সরাসরি মুখ্যমন্ত্রীর বক্তব্য তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় পাল্টা আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা। আমি এই আলোচনায় আপনাদের সামনে রাখবো রামনবমীর আগে কিভাবে প্রচারে ঝাঁপিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন থেকে শুরু করে বিজেপি, কিভাবে হুঙ্কার পাল্টা হুঙ্কারে তপ্ত হচ্ছে বঙ্গ রাজনীতি। আর এসবের মধ্যে আমার আপনার মতন সাধারণ মানুষের চিন্তা কেন আগামীকাল থেকে বাড়তে চলেছে তাও দেখাবো আপনাদের। কিন্তু শুরুতে আজকের গুরুত্বপূর্ণ বিষয়, ওদের হিংসার পরিকল্পনা প্ররোচনায় পা দেবেন না। ঈদের অনুষ্ঠান থেকে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে ঈদের অনুষ্ঠান, সেখান থেকে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখাবো আপনাদের। কোন ধর্মকে খারাপ বলছেন? সনাতন হিন্দু ধর্ম। মমতার বক্তব্য তুলে ধরে আক্রমণে শুভেন্দু অধিকারী। যে বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে রেখেছেন, একেবারে সোশ্যাল মিডিয়ায় সেই বক্তব্য তুলে ধরে কিভাবে আক্রমণ শানালেন বিরোধী দলনেতা আমি দেখাবো। ঐক্যবদ্ধ বাংলার মানুষই লোকসভায় 6টা আসনে হারিয়েছে বিজেপিকে, আক্রমণে অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়ে কি বলছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দেখাবো। রবিবার রামনবমী, পোস্টার ব্যানারে 6 লাখ শহর, চড়ছে রাজনীতির পারদ। মাঝে আর মাত্র 6টা দিন, এই রামনবমীকে কেন্দ্র করে কিভাবে বঙ্গ রাজনীতির পারদ চড়ছে। মধ্যবিত্তের শিরে সংক্রান্তি, কাল থেকে আরো দামি হচ্ছে প্রায় 750টি ওষুধ, যার মধ্যে অত্যাবশ্যকীয় নিত্য প্রয়োজনীয় প্রায় প্রতিদিন আমার আপনার মতন সাধারণ মানুষ ব্যবহার করে থাকেন সেই ওষুধও রয়েছে, যার দাম বাড়ছে। কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো রেড রোডের অনুষ্ঠান থেকে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের পাশে থাকার বার্তা দিলেন, এবং তিনি স্পষ্ট যেটা বলছেন যে পায়ে পা লাগিয়ে ঝগড়া বাঁধানোর পরিকল্পিত চেষ্টা করা হচ্ছে। আপনাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে। আমি বলছি শতরূপ ধর্ম, যার যার বিশ্বাসের জায়গা, যার যার আস্থার জায়গা, সেটা কি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা বলছেন সেটা রাজনৈতিক পণ্যে পরিণত হচ্ছে? এই যে এত উন্নয়ন ঘটানো হয়েছে এই প্রচারে, তুমি দেখো সেই উন্নয়নের পরিসংখ্যান কি ক্রমশ দিনের পর দিন পেছনের সারিতে চলে যাচ্ছে? দেখুন, আমি একটা কথা বলি প্রথমেই, আজ সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। RSS এর এক সময়কার দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়কেও ঈদের শুভেচ্ছা। টিপু সুলতান মসজিদে গিয়ে ইমাম বরকতির সঙ্গে বসে ইফতার করা শুভেন্দু অধিকারীকেও ঈদের শুভেচ্ছা। তুমি যেটা বলছো সেটা একদম সঠিক কথা। দেখো, আমাদের আপত্তির জায়গাটা হচ্ছে যে এই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে যে লড়াইয়ের কথা বলছেন, উনি যখন বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন তখন আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করতাম। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আপনারা ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চে গিয়ে আপনার রাজনৈতিক বক্তব্য রাখবেন কেন? সে বিজেপির বিরুদ্ধেই বলুন, সিপিএমের বিরুদ্ধে বলুন, কংগ্রেসের বিরুদ্ধে বলুন, যার বিরুদ্ধে বলুন না কেন। আর ওনাকে ওখানে ডেকে নিয়ে গেছে যে তথাকথিত ধর্মগুরুরা কি ধর্মীয় নেতারা যারা ওনার পেছনে মঞ্চে দাঁড়িয়েছিল, তারা যদি সত্যি সত্যি ধর্মীয় নেতাই হয়ে থাকে, তাদের যদি কোনো রাজনৈতিক দান্দাবাজি না থেকে থাকে, কি অন্য কোনো স্বার্থ না থেকে থাকে, তার মঞ্চে দাঁড়িয়ে একজন দলীয় রাজনীতি করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝলাম তিনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার 42 জন এমপির মধ্যে একজন, তারা মিলে ওখানে দাঁড়িয়ে ওটাকে তৃণমূলের পথসভা বানিয়েছেন। ধর্মগুরুরা কেন ওটাকে অ্যালাউ করবেন? এবং একই কথা, খালি এখানে রেড রোডে নামাজের প্রশ্ন না, দুর্গাপুজোর উদ্বোধনের সময় আমরা দেখেছি সুজিত বোসের পুজো থেকে শুরু করে অরূপ বিশ্বাসের পুজো থেকে শুরু করে একটার পর একটা দুর্গাপুজোয় ঘুরে একই জিনিস ঘটে। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর উদ্বোধনের মঞ্চে দাঁড়িয়ে একেবারে দলীয় রাজনীতি করেন, রাজনৈতিক ভাষণ দেন এবং বিরোধী রাজনৈতিক দলের সমর্থকদেরকে গালাগাল দেন, নেতাদেরকে গালাগাল দেন। আপনি সুজিত বোসের পুজো উদ্বোধন করতে যেতে পারেন, পুজোটা করছে হয়তো আপনার তৃণমূলের কাউন্সিলর, কিন্তু সেখানে যারা আপনার বক্তব্য শুনছে দুর্গাপুজো সেই লেকটাউন এলাকায়, সেখানে সিপিএমেরও সমর্থক রয়েছে, কংগ্রেসেরও সমর্থক আছে, বিজেপিরও সমর্থক আছে। কেন আপনি পুজোর মঞ্চকে ব্যবহার করবেন? আপনি তৃণমূলের হয়ে মাথা বেঁধে ওখানে 100টা মিটিং করুন, আমাদের গালাগাল দিন, আমরা পাল্টা সিপিএমের মঞ্চ থেকে আপনার সমালোচনা করবো, উত্তর দেবো। বিরোধিতা করতে পারে, আমি বলছি উল্টো দিক থেকে এটা যদি দেখা যায় যে তার তো সদর্থক হতে পারে না, প্রতিফল এটা হতে পারে না। শুভ্র, প্রশ্নটা এখানে খালি রাজনীতিতে ধর্মকে ব্যবহার করার নয়। মানুষের ধর্ম যেটা, এই ধর্মের মধ্যে যে রাজনীতির অনুপ্রবেশ, তিনি একজন প্র্যাকটিসিং হিন্দু হয়ে থাকুন, প্র্যাকটিসিং মুসলিম হয়ে থাকুন, প্র্যাকটিসিং শিখ হয়ে থাকুন, যেই থাকুন না কেন, তার ধর্মের মঞ্চে তিনি কেন রাজনীতির ভাষণ শুনবেন? এবং কেন কতগুলো তথাকথিত ধর্মগুরু সাজা, হিন্দু হোক মুসলমান হোক, ধর্মগুরু সাজা কতগুলো, আমি রাজনীতির মধ্যে ধর্মের অনুপ্রবেশ বা ধর্মের মধ্যে রাজনীতির অনুপ্রবেশ, শতরূপের বক্তব্য হচ্ছে অত্যন্ত সচেতন ভাবে মুখ্যমন্ত্রী করছেন। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। কোথাও না কোথাও বিশ্বনাথ, তার মানে ধর্ম এবং রাজনীতি কিভাবে একে অপরের পরিপূরক হয়ে যাচ্ছে। তার মানে এই ধর্মের মধ্যে দিয়ে ভোট ব্যাংকে ডিভিডেন্ড খোঁজার চেষ্টা, এটা বিজেপি হতে পারে, তৃণমূল হতে পারে, দুই দলই কি সমানভাবে চেষ্টা করছে? দেখো, ঈদের তৃতীয় শুভেচ্ছা জানাই সবাইকে। কিন্তু আজকে আমি আশা করেছিলাম অন্য 5 বছরের মতন রেড রোডের
যে ধর্মীয় সমাবেশ ঈদকে কেন্দ্র করে, সেইখানে ধর্ম বাইরে রাজনীতির প্রয়োগ হবে না। আমি অত্যন্ত হতাশ যে কার্যত তৃণমূলের সভা, আজকে মানে আবারও একটা তৃণমূলের সভা আমরা রেড রোডে দেখলাম। এবং তোমাকে পরিষ্কার করে বলতে চাই যে যারা ধর্মগুরু ছিলেন, আমি আগের দিনও তোমার স্টুডিওতে বলেছি, তারা কিন্তু মূল দায়ী। ধর্মগুরু সে হিন্দু হতে পারে, মুসলিম ধর্মগুরু হতে পারে, আমি তাদেরকে কিন্তু সরাসরি দায়ী করছি। তারা রাজনৈতিক নেতাদেরকে নিয়ে যাচ্ছেন, রাজনৈতিক নেতারা তাদের মতন করে হিংসা ছড়াচ্ছেন ও বিরোধীদেরকে মানে সমালোচনা করছেন, এবং রাজনৈতিক নেতারা এটাকে পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসাবে ধর্মীয় মঞ্চটাকে ব্যবহার করছেন। মহানন্দাজি, দেখো, যে হিন্দুত্বের কথা বলা হচ্ছে সেই হিন্দুত্ব শব্দটা, ধারণাটা রাজনৈতিক ধারণা, 20th সেঞ্চুরিতে তৈরি, এবং যেটা ভারতীয় সংস্কৃতি সংবিধানের সঙ্গে একেবারেই মেলে না। একটা কথা বলবো যে শিকাগো ধর্ম মহাসভায় বিবেকানন্দ মহামহিম্ন স্তোত্র উদ্ধৃত করে বলেছিলেন, রুচিনাং বৈচিত্র্য দ্রিজুকুটিল নানা পথজুষাং নৃণাম এক গমস্তমসি পয় সামর্ণবৈব। অর্থাৎ বিভিন্ন নদীর উৎস যেরকম বিভিন্ন স্থানে তারা এক জায়গায় মিলিত হয়, ভারতের সংস্কৃতি, ভারতের ধর্ম ঠিক সেই জায়গায় এসে মিশেছে। আরেকটা কথা যেটা বলা হচ্ছে যে ধর্ম নিরপেক্ষতাটা বাংলার একটা বৈশিষ্ট্য, বরাবর ছিল, এখনো আছে, কিন্তু বর্তমান সময়ে ধর্মকে ব্যবহার করছে রাজনৈতিক দলগুলো। এইটা হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের বিষয়। একটা আনন্দবাজারে একটা আর্টিকেলে একজন হিস্টোরিয়ান লিখেছেন, এটা আমার কথা নয়, যে অরঙ্গজেবের যে ধর্মকে ব্যবহার করে শাসন চালানোর, যেটা হচ্ছে মুঘল সাম্রাজ্য পতনের একটা কারণ, যেই কারণে আকবরকে মহামতি বলা হয়, কারণ এই ধর্ম নিরপেক্ষতাটা তিনি এসে চালু করেছেন এবং বুঝেছিলেন যে ভারতবর্ষ একটা ধর্মের দেশ নয়। আর একটা কথা বলেছেন মহানন্দাদি, সেটা হচ্ছে হিন্দুরা ধর্ম নিরপেক্ষ হতে হবে। মুশকিল হচ্ছে হিন্দুদের বেলায় ধর্ম নিরপেক্ষতা আর মুসলমানের বেলায় ধর্ম। হিন্দু মুসলমান ব্যাপারটা মমতাদি থেকে মহানন্দাদি এটার থেকে বেরোনো উচিত। ধর্ম নিরপেক্ষ হবে সরকার, ধর্ম নিরপেক্ষ হবে সরকার, যে ধর্ম মানুষ মানুষ হবে না, ধর্ম হবে না। আমি আরেক ঘোষ মহাশয়কে সুযোগ দিই। সরকার তো ধর্ম নিরপেক্ষ হতে হবে, মানুষকেও হতে হবে। ধার্মিক হতে পারে না, না, মানুষ ধার্মিক হবে, মানুষ ধার্মিক হবে না এবং ধর্ম নিরপেক্ষ হবে, দুটোর মধ্যে কোনো লড়াই নেই। এবার আমি একটা কথা বলছি, হিন্দু ধর্ম নিরপেক্ষ, মূল বিষয় হচ্ছে প্রত্যেকের নিজস্ব ধর্মীয় বিশ্বাস রয়েছে, ধর্মাচরণের স্বাধীনতা রয়েছে, সেইটা সুনিশ্চিত করবে সেই রাজ্য বা সেই দেশে নির্বাচিত সরকার। এইটা হচ্ছে মূল বিষয়। জাগো হিন্দু, জাগো হিন্দু, জাগো হিন্দু, জাগো হিন্দু, জাগো হিন্দু, জয় হোক। প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা, ধর্মাচরণের স্বাধীনতা, ধর্মীয় বিশ্বাস রয়েছে নিজের মতন, এবং সেইটা রক্ষা করাটা হচ্ছে সরকারের মূল কর্তব্য। প্রশ্ন হচ্ছে এটা শতরূপ, সেটা হচ্ছে কতখানি। দেখুন, আমি এই দুজনের বক্তব্যই শুনলাম। ইনি একটা ধর্মীয় মঞ্চে গিয়ে ওনার মতো করে প্রচার করলেন, অভিষেক ব্যানার্জিও প্রচার করলেন। আমি এর আগের বার যেটা বলার চেষ্টা করছিলাম, এরা মঞ্চে গিয়ে সব বলে, কেন এটা বলে না যে মুসলমান সমাজের গত 14 বছরে চাকরি কত হলো, কেন অভিষেক মমতা একবারও বললেন না, কেন মুসলমান সমাজের জন্য SC/ST অংশের জন্য বুদ্ধদেব ভট্টাচার্য যে রিজার্ভেশন চালু করে গেছিলেন, কেন মমতার আমলে সেটা বন্ধ হয়ে গেল, কেন রিজভানুরের বাড়িতে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে, তার আগে রিজভানুরের সুইসাইড লেটারে যার নাম আছে সেই জাভেদ খানের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলিয়ে তারপরে রিজভানুরের বাড়িতে গেছেন। এবং আমি বলছি যে দেখুন, ঈদের নামাজের মঞ্চে গিয়ে রাজনীতি করা যদি আমি বিরোধী হই, তাহলে কীর্তনের মঞ্চে গিয়ে রাজনীতি করারই একইভাবে বিরোধিতা করতে হবে। তবে এইসব করে আমার লাস্ট কথা, এইসব করে লাভ কিছু হয় না। আমি উদাহরণ হিসেবে বলছি, কলকাতা শহরে ধরো রাম মন্দিরের আকারে পুজোর মণ্ডপ করেছিল সজলদা, অমিত শাহ উদ্বোধন করেছিলেন, তারপরে কি হলো, ওখানেও বিজেপি পরের বার ভোটে হেরে গেল, অরিজিনাল রাম মন্দিরের জায়গাতেও বিজেপি পরের বার ভোটে হেরে গেল। সুতরাং এই সমস্ত করে আখেরে লাভ হয় না। হিন্দু জাগবে এবং বিজেপিকে ভোটে হারাবে, বাংলার মুসলমানকেও জাগতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে হারাতে হবে। কিন্তু এইগুলো 1 বছর পরে ভোট, দুটো প্রধান রাজনৈতিক দল, দুজন প্রধান নেতা আমাদের রাজ্যের, মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, সারাদিন আমাদের বক্তৃতা শুনলাম, একটা কথা, মানুষের চাকরি বাকরি, স্কুল কলেজ, তার ফসলের দাম নিয়ে একটা শব্দ নেই। এ বলছে তুলসী জ্বালাও, ও বলছে নামাজ পড়ো, এইগুলো রাজনীতি, এইগুলোকে রাজনীতি বলে। আমি এই পর্বে আলোচনাটা শুরুতে উদ্বেগের সঙ্গে দেখাতে চাইছি এই কারণে, কারণ আগামীকাল
পয়লা এপ্রিল থেকে প্রায় 750টি ওষুধের দাম বাড়তে চলেছে, যার মধ্যে নিত্য প্রয়োজনীয় প্যারাসিটামল থেকে শুরু করে ক্যান্সারের ওষুধ পর্যন্ত রয়েছে। শুরুতে প্রতিবেদন আকারে দেখাবো এই তালিকায় কোন কোন ওষুধ রয়েছে এবং কেন তা আমার আপনার মতন সাধারণ মানুষের পক্ষে উদ্বেগের বিষয়, কপালে চিন্তার ভাঁজ পড়তে বাধ্য। বারে বারে মনে পড়ে যাচ্ছে বাজেটের কথা, যখন একেবারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেটে কার্যত একটা সুরাহার কথা বলছেন, এই বলে যে ক্যান্সারের মতন জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে একটা বড় রিলিফ দেওয়া হলো সাধারণ মানুষকে। আপনি বলছি একদিকে রিলিফ দেওয়ার কথা বলছেন, উল্টো দিকে 1.74% করে বাড়িয়ে দিচ্ছেন, যার মধ্যে ক্যান্সারের মতো জীবনদায়ী ওষুধ রয়েছে। আমি বলছি সাধারণ মানুষ যাবেটা কোথায়, সাধারণ মানুষের স্বার্থের কথা ভাবেটাকে? ওষুধের দাম 1.74% শুধু নয়, ওষুধের যদি 1 পয়সাও দাম বাড়ে আমার মনে হয় সেটা বোধহয় সরকারের দেখা উচিত। আমি সরকারকে বলবো এটাকে আরেকবার ভাবা উচিত, পর্যালোচনা করা উচিত। হ্যাঁ, সরকার নিশ্চয়ই অনেক টাকা দাম কমিয়েছিলেন ক্যান্সার বা এই জাতীয় যেগুলো দুষ্প্রাপ্য বা যেগুলো অনেক দামি আর কি ওষুধগুলো গত বাজেটে। তারপর টাকা কমিয়ে যদি 7 টাকা বাড়িয়ে দেন কি হলো? এটা ভুল বলছেন, 5 টাকা কমিয়ে 7 টাকা বাড়ায়। আমি তুলনা করে বলছি, আপনি কমাচ্ছেন একদিকে, উল্টো দিকে বাড়াচ্ছেন। আমিই তো বলছি সে কথা। কিন্তু আমি আপনাকে বলছি যে নিশ্চয়ই এই দাম বাড়াটা সমস্যা, কিন্তু আমাদের আরো বেশি কেয়ারফুল হতে হবে যে আমরা এই দাম দিয়ে আগামীকাল থেকে আমরা বাড়তি দাম দিয়ে আমরা ভেজাল ওষুধ কিনবো কিনা, আমরা জাল ওষুধ কিনবো কিনা, আমি নিশ্চয়তা নেই। আমি আজকে দোকানে গিয়ে যে ওষুধটা কিনবো সেটা আমি যে জাল ওষুধ কিনছি না তার নিশ্চয়তাটা দেবে কে? রাজ্য সরকার। এটার নিশ্চয়তা দেবে অবশ্যই রাজ্যের সরকার। শুনুন আজকে কি করেছে, রক্তচাপ, সুগার, হাঁপানি থেকে এইডস, কোনটা না ক্যান্সার, অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড, কোন জিনিস না সব জিনিসের বাড়িয়েছে। অথচ আমরা রুগীদের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে ওষুধের যাতে না বাড়ুক, আজকে এই জিনিসটা চালু করলো কে? এই যে বন্ড করে টাকা নেওয়াটা চালু করলো। আমি বলছি সেখান থেকে আমি বলছি দেবনারায়ণ দা সেখান থেকে তুমি আমি বলছি এক সেকেন্ড, আমার শুধু একটা কথা জানার আছে, সেটা হচ্ছে মেডিকেল থেকে যাতে জিএসটি প্রত্যাহার করে নেওয়া হয়, একেবারে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া, তারপরে একেবারে কেন্দ্রকে চিঠি পর্যন্ত লিখেছে। তৃণমূল কংগ্রেস এটা নিয়ে রাস্তায় নামবে, রাস্তা থেকে শুরু করে সংসদ, একেবারে আমি বলি রাস্তা থেকে শুরু করে সংসদে একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি করে দেবে মানুষের। ফাইন, রাস্তা থেকে সংসদ তুলকালাম করবে, ওদের যে কটা এখন জেলে আছে জেলেও বিরাট তুলকালাম করবে। আমি কতগুলো কথা বলি দেবেন বাবু, আপনি আর যাই হোক ইলেকট্রাল বন্ড নিয়ে আপনি বলবেন এটা হালকা চেপে যান, আমি বলছি ওটা, কারণ আপনারা মাঝখানে কথা বলবেন না, মাঝখানে কথা বলবেন না। আপনারা সেকেন্ড হ্যান্ড পয়সা খাওয়া পার্টি, আপনারা সেকেন্ড হ্যান্ড পয়সা খাওয়া পার্টি থেকে টাকা নাও, এটাও আমি বলছি এখানে প্রফেসর মানুষ এরকম সামনে দেখে নাও, প্রফেসর মানুষ এরকম করতে নেই। দ্বিতীয় কথা হচ্ছে আমি সজলদাকে বলি, আমি সজলদার নিশ্চয়ই আন্তরিকভাবে বলেছে দামটা কমলে ভালো হয়, নিশ্চয়ই একটা সাধারণ পরিবারের মানুষ ও নিশ্চয়ই এটা আন্তরিক, কিন্তু আমি বলছি যে জাল ওষুধের সমস্যাটা একমাত্র রাজ্য সরকার না। রাজ্য সরকার তো পয়সা খেয়ে তৃণমূল জাল ওষুধ মানুষকে শরীরে স্যালাইন ঢুকিয়ে মেরে ফেলেছে, আমরা সবাই জানি। কিন্তু বলছি গুজরাটে টরেন্ট ফার্মা 77.77 কোটি টাকা দিয়েছিল ইলেকট্রাল বন্ডে বিজেপিকে, তার ওষুধ জাল লিস্টেড হয়ে গেছে। জাইডাস হেলথ কেয়ার 29 কোটি টাকা দিয়েছিল বিজেপিকে ইলেকট্রাল বন্ডে, তার ওষুধ জাল হয়ে গেছে। এইবার আমি বলছি বাম আমলে চিকিৎসা ব্যবস্থাকে একেবারে বাম আমলে তাই নিয়ে আলোচনা হচ্ছে, এবার আমি এই আমল বলতে গেলে আমি এইবার সমানভাবে বলতে হয়। মুশকিলটা কি হচ্ছে জানো তো, ধরো আমি আজকে ধরো আমরা 1 ঘন্টা এবিপি আনন্দে আলোচনা করছি, কেমন যেটাকে নিয়ে আমরা বারবার করে আলোচনা করছিলাম যে কেন ধর্ম নিয়ে রাজনীতি। দেখো 1 ঘন্টা মন্দির মসজিদ করতে হলে 15 মিনিট বিজেপির এই দুর্নীতি বলছে হিন্দু জাগো হিন্দু জাগো, হিন্দু জেগে উঠে এখন বৌদ্ধ দামে ওষুধ কিনতে হবে, হিন্দু মরে যাবে, ঘুমানো তো পরের কথা, হিন্দু মরে যাবে কেন ওষুধটা কিনতে পারবে না, মোদি ওষুধের দাম বাড়িয়েছে। আমরা ইলেকট্রাল বন্ড নিয়ে এটা বলেছিলাম, কোটি কোটি টাকা ইলেকট্রাল বন্ডের টাকা কার থেকে নেওয়া হচ্ছে কেউ জানতে পারছে না। তারপরে কি দেখা গেল, আমি তোমার কাছে আসছি, যে প্রশ্ন দেবনারায়ণ সরকারের কাছে ছিল 1 সেকেন্ড, আমার সেই প্রশ্ন সিপিআইএম এর প্রতিনিধি শতরূপ ঘোষের কাছেও, যে কেন্দ্রের বিরুদ্ধে তার কাল থেকে তোমরা রাস্তায় নামবে। আমি বলছি অত্যন্ত জনস্বার্থ বিরোধী কাজ কেন্দ্র করে তোমরা এই বলে রাস্তায় নামবে, সংসদেও নামবে। আমি বলছি আমি নিশ্চয়ই নামবো, এবং ইলেকট্রাল বন্ডের এই যে দুর্নীতি তো আমরাই এক্সপোজ করেছি। 35টা কোম্পানি যারা মোট 945 কোটি টাকা ইলেকট্রাল বন্ডের দিয়েছে ওষুধ কোম্পানি, তাদের জন্য তাকিয়ে এখন আপনি বলুন আমাকে, আমি প্রথমে কিন্তু বলেছি এটা সজলদা নিশ্চয়ই আন্তরিকভাবে চায় দামটা কমলে ভালো হয়, কিন্তু মোদি এখন সজলদার অনুরোধ রাখবে নাকি 945 কোটি টাকা যাদের কাছ থেকে খেয়েছে সেই ওষুধ কোম্পানির অনুরোধ রাখবে? আমরা পরিষ্কার করতে পারি। সজলকে একটা ভুল শুধরে দিই, জাইডাস একটা কোম্পানি, সেই কোম্পানির জাল এক মিনিট যা সেই ওষুধের জাল করাটা যারা করেছে সেটা জাইডাস করেনি।
আমি বলছি 200, এটা সমস্যা, আমি তো আগেই বলেছি 248টা ওষুধ ব্যান করেছে কেন্দ্রীয় সরকার, বড় বড় কোম্পানি যাদের ওই ইলেকট্রনিক 2021 এ জাইডাসের রেমডেসিভির মেডিসিন ব্যান হয়েছে। এই যে 2021 এ জাইডাসের রেমডেসিভির ওষুধের ব্যান হয়েছে। তুমি মিথ্যে কথা বলছো, কেন বাজে কথা বলছো? কেন বাজে কথা বলছো? কোনটা বলছি? 29 কোটি টাকা খেয়েছো, কেন মানুষের শরীরে বিষ ঢুকিয়েছো? মিথ্যে কথা সত্যি প্রমাণ করতে চাও না। জাইডাস কোম্পানির রেমডেসিভির মিথ্যে সত্যি প্রমাণ করতে চাও না। কোভিড এর সময় ওই রেমডেসিভির নিয়ে বলেছে তোমাদের জন্য, তোমাদের কোভিড মোদি বাঁচিয়েছে। আবার বলছি লজ্জা থাকলে মানুষ কেন তোমাদের পয়সাও কেন দামটা বাড়লো? পয়সা তোমাদের কেউ দেবে না। হিন্দু জাগো, আবার পয়সা কেউ আরে দেবে হিন্দু না। ওষুধ খাবে তো, আবার বলছি হিন্দু ওষুধ আবার খাবে বলছি না। পয়সা তোমাদের কেউ হিন্দু দেবে ওষুধ না। খাবে বেশ, আমি দুজনকে থামলাম। আমি একটু পৃথ্বীর ওষুধ কাছে যাব। দেবনারায়ণ সরকার, না, আমি যে কথাটা বলছি, আজ দুদিন ধরে তুমি আনন্দবাজারে দেখছি, দেখুন হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার থেকে এই যে ওষুধগুলো পশ্চিমবঙ্গেগুলো আসছে, আবার সেইগুলো সেই জিনিসগুলোতে আবার এক্সপায়ারি ডেটের পরও সেইটাকে এই সরকার শুধু হিন্দু বলছি মেদিনীপুরে যে প্রসূতির মৃত্যু হলো, ওটা কি হরিয়ানার ওষুধে নাকি মমতার ওষুধে? মমতার ওষুধে সেটা না, মমতার শরীরে মমতা কোনো ওষুধ করে না, কে করেছে? মমতা ওষুধ করে না, এটা প্রমাণিত হয়নি। জাল ওষুধ নো, এটা প্রমাণিত হয়নি। শোনো, মমতা ব্যানার্জি প্রমাণিত হয়নি, এটা পাঠানো হয়েছে। জাল ওষুধ, না, জাল ওষুধে হয় না, নাকে বাচ্চাকে মেরে ফেলেছে। জানতে পারো জাল ওষুধ জেলে ফেলেছিল বলে অভয়াকে খুন করেছেন। প্রমাণিত হয়নি, প্রমাণিত হয়নি। আমাকে তাহলে আমাকে উল্টো কথাটাও বলতে হয়। শতরূপ, আমাকে উল্টো কথাটাও বলতে হবে। বিধানসভায় দাঁড়িয়ে যখন মুখ্যমন্ত্রী বলছেন মেদিনীপুর কাণ্ডের প্রসঙ্গ তুলে যে একেবারে সেই স্যালাইনের মধ্যে কোনো ভেজাল ছিল না, তাহলে মারা গেলেন কি? আমি বলছি এটা তো মুখ্যমন্ত্রী আত্মহত্যা করেছিলেন। আমি এটাই বলছি তোমাকে, দাঁড়ান, আমি বলছি ভদ্রমহিলা কি আত্মহত্যা করেছিলেন যখন এই ঘটনাটা ঘটেছিল? তিনি না না না, কেন ছিল না? এখন মুশকিল কি? এক সেকেন্ড, ও আচ্ছা আচ্ছা, এক মিনিট, ও আচ্ছা, বেশ বেশ বেশ, আচ্ছা আমি বলছি ঠিক করার সময় জুনিয়র ডাক্তাররা স্ট্রাইক করলে জুনিয়র ডাক্তাররা নেই বলে মারা গেছে, আর এখন জুনিয়র ডাক্তার ছিল বলে মারা গেছে। এই হচ্ছে এদের লজিক।